সংবাদ শুধু শিরোনামে নয়, ঘটনার ভেতরে থাকে আরও খবর। দেশের কোথাও জনদুর্ভোগ, কোথাও আন্দোলন, কোথাও উন্নয়নের অগ্রগতি, আবার কোথাও এই মুহূর্তে দেশ জুড়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ সকল তথ্যের আপডেট নিয়ে আমাদের বিশেষ আয়োজন স্টার নিউজ লাইভ। স্বাগত স্টার নিউজ লাইভে। পুরো খবর আপনাদের সঙ্গে আছি আমি আব্দুর রউফ। দেশের অধিকাংশ এলাকায় চলছে টানা বর্ষণ। এতে প্রায় এক সপ্তাহ ধরে প্লাবিত চট্টগ্রাম, সিলেট। এ বিষয়ে আরও জানতে আমরা আমাদের সহকর্মীদের সাথে যুক্ত হব। শুরুতে আমরা চলে যাব কক্সবাজারে। কক্সবাজার থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী মুহিবুল্লাহ। মুহিব, আমরা তার সাথে একটু যুক্ত হতে চাই। মুহিব, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? নৌকার উপরে অবস্থান করছে। আপনার কাছে একটু জানতে চাই কক্সবাজারের কি অবস্থা, সেখানকার আবহাওয়াবিদরা কি বলছেন, এবং জনদুর্ভোগ তো সেখানে হচ্ছেই। এই জনদুর্ভোগ দূরীকরণে কি কি সিদ্ধান্ত নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন, জানতে চাই। আসলে দুর্ভোগের এখানেই শেষ নেই। শুধু চকরিয়া, কক্সবাজার বা পেকুয়া, মাতামুহুরি নয়, আরো বিস্তীর্ণ এলাকায় কক্সবাজার জেলার বিভিন্ন জায়গায় কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে মানুষ। যদিও রামু এবং কক্সবাজারে কিছুটা পানি কমেছে এবং চকরিয়াতেও আমরা কিছু এলাকায় পানি কমতে দেখলেও বেশিরভাগ এলাকায় কিন্তু এখন পর্যন্ত পানিবন্দী অবস্থায় রয়েছে। এখন পর্যন্ত জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনগুলোর তথ্য মতে 2 লক্ষ থেকে 2.5 লক্ষ মানুষ ইতিমধ্যে পানিবন্দী অবস্থায় রয়েছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি চকরিয়ার যে বড়ইতলি পহরছান্দা এলাকা, যে জায়গাটিতে মূলত গেল কয়েকদিন ধরে এখানকার মানুষ শুধু হাহাকার করেছে এবং উপকূলে উদ্ধারের তীরবর্তী স্থানে উদ্ধারের আহ্বান জানিয়েছে। এই এলাকার মানুষ একেবারেই পুরো মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন বললেই চলে। মূলত নৌকা ছাড়া এই এলাকাটির মানুষের সঙ্গে যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন রয়েছে। এখানের কৃষক থেকে শুরু করে সবাই পানিবন্দী অবস্থায় রয়েছে। কৃষকের যে চাষবাস, আখ চাষ থেকে শুরু করে সবকিছু বাড়িঘর ফেলে তারা আশ্রয় কেন্দ্রে গিয়েছে। সেই আশ্রয় কেন্দ্রই এখন পানির নিচে তলীয় অবস্থায় রয়েছে। আমরা আসলে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা 648টি আশ্রয় কেন্দ্রের কথা বলেছে, যার 90টির অবস্থান চকরিয়া উপজেলায়। এখানকার মানুষ আসলে পানিবন্দী, ঘরবাড়ি অবস্থা ছেড়ে গবাদি পশু থেকে শুরু করে সবকিছু নিয়েই তারা আশ্রয় কেন্দ্রের পথে ছুটেছে। এই এলাকাটিতে মোট জনসংখ্যা 12,000-এর বেশি, তারা 12 থেকে 15,000-এর বেশি। এখানকার মানুষ আসলে এখন পর্যন্ত কোনো সহায়তা পায়নি। শুকনো খাবার, সুপেয় পানি থেকে শুরু করে সবকিছুই এইখানে একেবারে সংকটপূর্ণ অবস্থা দেখা যাচ্ছে। আর রৌফ, আসলে আমরা সকাল থেকে এই সমস্ত এলাকায় ঘুরেছি নৌকা যুগে, আসলে কোনো জায়গায় সড়ক পথে যাবার সুযোগ আমরা পাইনি। এটি মূলত আপনি দেখতে পাচ্ছেন, এটি আশ্রয় কেন্দ্র, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই আশ্রয় কেন্দ্রটি কিছুটা পানি কমেছে, তবে এটি এখনো তলিয়ে রয়েছে। অর্থাৎ মানুষ যেখানে আশ্রয়ের খুঁজে যাবেন সেই আশ্রয় কেন্দ্রই এখন পানিবন্দী অবস্থায় রয়েছে। সেখানে 2 তলা থেকে 3 তলা পর্যন্ত যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিছু সংখ্যক মানুষ আশ্রয় নিলেও এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রগুলোর নিচ তলায় পানিতে তলিয়ে রয়েছেন। আমরা একজনের সঙ্গে কথা বলতে চাই। এখানকার গেল কয়েকদিন ধরে তিনি এখানকার মানুষের খবর সামাজিক মাধ্যমে দিচ্ছিলেন। রুবেল ভাই, আসলে জানাবেন যে আপনার এলাকার কি পরিস্থিতি এখন পর্যন্ত আপনি দেখতে পেলেন? বিশেষ করে চকরিয়া উপজেলার নবগঠিত যে পহরছান্দা ইউনিয়ন, বন্যা দুর্যোগ আসলে কিন্তু এই ইউনিয়নের যে একটি মানে পুরোদমে এখানে বন্যায় প্লাবিত হয়। হাজার হাজার ঘর বাড়ি এখানে বন্যায় তলিয়ে গেছে। ফসলি ক্ষেত এবং মানুষের আসবাবপত্র থেকে শুরু করে একেবারেই সব বিনষ্টের পথে। এখানে উপজেলা প্রশাসন থেকে মাইকিং করা হয়েছিল আশ্রয় প্রকল্পে ফিরে যাওয়ার জন্য। এই যে পহরছান্দা ইউনিয়নে এই যে গোবিন্দপুর, এই যে 1 নম্বর ওয়ার্ডে 2টি, 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর, 3 নম্বর ওয়ার্ডে 3টি আশ্রয় প্রকল্প থাকলেও আশ্রয় কেন্দ্রগুলোতে গলা পানি হওয়ার কারণে কিন্তু এখানে তারাও যেতে পারছে না। তো আমরা বিভিন্ন এলাকায় দেখতে পাচ্ছি যে এভাবে পানিবন্দী অবস্থায় আজকে 7 দিন ধরে অতিবাহিত হচ্ছে। 7 দিন ধরে পানিবন্দী অবস্থায়। তবে এই পহরছান্দার দুর্ভোগের কথাগুলো তুলে ধরার জন্য আমি চেষ্টা করি এবং আপনাদের স্টার নিউজকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের এই দুর্ভোগের কথা জানাই। ধন্যবাদ রুবেল ভাই। আসলে আপনার কথায় আমরা বুঝতেছিলাম, আমরা নিজেরাও সকাল থেকে আসলে রোফ এখানকার পরিস্থিতি জানাবার চেষ্টা করছিলাম যে চারদিকে শুধু পানি আর পানি। এখানকার মানুষ এই পানিবন্দী অবস্থায় গেল 4 দিন থেকে 5 দিন ধরে আসলে এই এলাকায় বসবাস করছে। খাবার এবং সুপেয় পানির তীব্র সংকট, কোনো ধরনের ত্রাণ সহায়তা ছাড়া তারা এখানে 4 দিন ধরে আসলে বন্দী অবস্থায় রয়েছে। রোফ, এই ছিল কক্সবাজারের পানিবন্দী মানুষের সর্বশেষ খবরাখবর। মোহিত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ইতোমধ্যে আমাদের সঙ্গে আমাদের আরও 2 সহকর্মী যুক্ত আছেন। বান্দরবান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী আকাশ মার্মা এবং
খাগড়াছড়ি থেকে যুক্ত আছেন আমাদের আরেক সহকর্মী, তিনিও যুক্ত আছেন। আমরা শুরুতেই একটু বান্দরবানে যেতে চাই আকাশ মার্মার কাছে। আকাশ মার্মা, আপনার কাছে একটু জানতে চাই যে আজকে সেখানকার কি অবস্থা দেখছেন, সেখানে যে পাহাড় ধসের কোনো সম্ভাবনা আছে কিনা, এবং স্থানীয় যে আবহাওয়া অধিদপ্তর আছে বা সেখানে আবহাওয়া অফিস থেকে কি বলছে, জানতে চাই আপনার কাছে। হ্যাঁ, রোব গতকাল গভীর রাত থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এর ফলে যে বান্দরবানের যে সাঙ্গু নদী সেটি কিন্তু আবার উত্তালের, পুরো বান্দরবান আবার শহর অর্ধেক পুরোটাই তলিয়ে গেছে নিম্নাঞ্চলগুলো। আমি এখন যেখানে আছি সেটি হচ্ছে বান্দরবান যে রাঙামাটি সড়ক, সেখানে আমি একটু পেছনে একটু দেখাতে চাই আপনাকে। এই বান্দরবানে যে টানাবাড়ি বর্ষণে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় গলা পর্যন্ত কিন্তু পানি নেমে গেছে, পানি উঠে গেছে। এর ফলে এই সব এলাকার যারা নিম্নাঞ্চল মানুষ রয়েছে তারা কিন্তু ঘর বন্দী হয়ে আছে, এবং তাদের কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে তারা জিনিসপত্র নিয়ে তারা অন্য স্থানের মুখী হয়েছেন। বিশেষ করে এই রোদ দিয়ে কিন্তু বেশিরভাগ মানুষ এখানে প্রায় লক্ষাধিক মানুষ এই এই বান্দরবান থেকে চট্টগ্রাম যে যে রাঙামাটি শহরে সেখানে তারা থাকেন। কিন্তু এখানে যে গতকালকে কিছুটা এখানে পানি নেমে গেছিল গতকাল রাত থেকেই, হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় এই যে এই সড়কে কিন্তু আবার পুনরায় ঘর তলিয়ে গেছে। যার কারণে এই যে এখানকার যারা যাতায়াত মানুষ করছেন তারা তারা কিন্তু এই যে নৌকা কিংবা ভ্যানে করে কিন্তু তারা এখানে ছুটে আসছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রূপ, যারা এই যে এখান থেকে যারা আছেন তারা আপনি দেখতে পাচ্ছেন ভ্যান গাড়ি দিয়ে কিন্তু তারা এপার থেকে এপারে পারাপাড়া হচ্ছেন। একই সাথে আবহাওয়া অধিদপ্তরে কিন্তু যেটা জানিয়েছেন যে বান্দরবানের গত 24 ঘন্টায় কিন্তু মাত্র 89 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। একই সাথে যে পাহাড়ের ধসের ঝুঁকি সেটি কিন্তু ক্রমাগতই বাড়ছে। কিছুক্ষণ আগে যে বান্দরবান এবং ক্রেনহাট সড়কে যে রাস্তার পাশে মানুষটাক এলাকায় সেখানে পাহাড় ধসে রাস্তা যোগাযোগ বন্ধ হয়ে গেছে। একই সাথে যেসব দুর্গম কিংবা যে আশেপাশে বনরূপা এলাকা, কালাঘাটা এলাকা রয়েছে সেখানে কিন্তু পাহাড় ধসের ঝুঁকি কিন্তু প্রায় বেশি বললেই বলা চলে। কেননা এই যে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সহায়তা দেওয়া হচ্ছে, তবে যেসব ভিতরে বলা গেলে যেসব গহীনে যেসব এলাকা রয়েছেন সেসব এলাকার মধ্যে কিন্তু তারা এখনো ত্রাণ পায়নি বলে তারা একটা অভিযোগও রয়েছে। একই সাথে এই যে যারা এই যে বেশিরভাগই যা সীমা যে নদীর চরে কিংবা যারা এই যে পাহাড়ের চরে রয়েছে তারা কিন্তু এখনো ত্রাণ সেখানে পৌঁছায়নি। তবে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে 220টি আশ্রয় কেন্দ্রের মধ্যে কিছুটা গতকালকে নামলেও কিন্তু আবারও পানি বাড়তে শুরু করায় আশ্রয়মুখী হয়েছেন যারা বন্যার্থরা। একই সাথে যে বলা চলে বান্দরবানের যে গতকাল পানি বিপদসীমার নিচে এসেছিল, হঠাৎ করে গতকাল রাত থেকে পানি ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে আবার বিপদসীমা অতিক্রম করার কারণে বান্দরবানে প্রায় বিভিন্ন জায়গায় আবার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রূপ, এই ছিল বান্দরবান থেকে সবশেষ খবর। আকাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবার একটু আমরা খাগড়াছড়িতে যেতে চাই সহকর্মী আক্তার হোসেনের কাছে। আক্তার, যেমনটি আসলে আমাদের সহকর্মীরা বলছিলেন, আপনার কাছে একটু খাগড়াছড়ির অবস্থা জানতে চাই। খাগড়াছড়ির কি অবস্থা দেখছেন, সেখানে আবহাওয়া অধিদপ্তর থেকে কোনো তথ্য দিয়েছে কিনা, স্থানীয়রা কি বলছে আসলে জানতে চাই। ঠিক আছে, সকাল থেকে তেমন একটি বৃষ্টি আমরা দেখতে পাইনি, অর্থাৎ খাগড়াছড়ির যে সকল উপজেলাগুলো রয়েছে গুড়ি গুড়ি সেই বৃষ্টি আমরা দেখছি, এবং আপনি আমার পেছনেও তেমনটাই দেখছেন। এবং আমি আপনাকে বলে রাখি যে খাগড়াছড়ির চেঙ্গি এবং মাইনী নদীর পানি কমে যাওয়ায় কিন্তু এই দুই নদীর পানি কমে যায়, কিন্তু জেলার যে নিম্নাঞ্চলগুলো আছে সেখান থেকে পানি নেমে যাচ্ছে, এবং পাশাপাশি মাইনী নদীর এবং চেঙ্গি নদীর পানি কমে যাওয়ায় এই নিম্নাঞ্চল এলাকার যে পানি কমে যাওয়ার ফলে কিন্তু মানুষের মধ্যে একটি স্বস্তি কাজ করছে। এবং আমি এখন যে জায়গাটি আছি মেরুং, অর্থাৎ এই দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নটি সবচেয়ে বেশি নিম্নাঞ্চল নিম্ন একটি এলাকা, এবং এখানে সবচেয়ে বেশি মানুষ কিন্তু ভোগান্তিতে পড়েছিলেন। অর্থাৎ এই এলাকার এই মেরুং বাজার এলাকার অন্তত কয়েকটি গ্রাম প্লাবিত ছিল, পাশাপাশি এই বাজারটিতে কিন্তু 7 থেকে 8 ফিট পানি ছিল।
যদিও আমরা গতকালকে এটাতে দেখেছি অন্তত হাঁটুর সমান পানি ছিল, অর্থাৎ এখন পানি অনেকটাই নেমে গিয়েছে। বলা যায় যে পানি এখন যদি আজ ভারী কোনো বর্ষণ না হয় তাহলে কিন্তু এই সড়কের পানি নেমে যাবে। সড়কের পানি নেমে যাওয়ার ফলে যেটা হবে, লংগদুর এবং দীঘিনালা উপজেলার যে সড়ক রয়েছে সেই সড়কের যে যান চলাচল, সেই যান চলাচলটা স্বাভাবিক হবে। পাশাপাশি আমরা এখানে দেখেছি, অর্থাৎ গত কয়েকদিন যাবৎ যে আশ্রয়কেন্দ্রগুলো রয়েছে সেখানে বিভিন্ন মানুষ কিন্তু পরিবার কিন্তু সেই আশ্রয়কেন্দ্রে তারা আশ্রয় নিয়েছেন, এবং এই আশ্রয়কেন্দ্রগুলোতে উপজেলা প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে কিন্তু তাদেরকে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। আবার পাশাপাশি আমরা দেখেছি রাজনৈতিক ব্যক্তিবর্গ অর্থাৎ যে জনপ্রতিনিধি সহ বিএনপি তারা কিন্তু সেই খাদ্য সামগ্রী বিতরণ করতে আমরা দেখেছি। খিচুড়ি রান্না করে সেই সকল যারা আশ্রয়কেন্দ্রে রয়েছে তাদেরকে খাইয়েছেন। পাশাপাশি আমরা দেখেছি গতকাল অর্থাৎ এই মেরুং এলাকাতে 250 পরিবারকে কিন্তু গতকাল জামাতের পক্ষ থেকেও কিছু খাদ্য বলা যায় যে উন্নতির দিকে আছে। এই ছিল আসলে আমার কাছে খাগড়াছড়ি থেকে সর্বশেষ। আক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছিলেন। দর্শক, আকস্মিক বন্যা দুর্গতদের ত্রাণ সহায়তার জন্য চট্টগ্রামের 7 উপজেলায় সেনাবাহিনীরা ত্রাণ সহায়তা দিচ্ছেন। আমরা সেই বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের সহকর্মীর সাথে যুক্ত হতে চাই। আমাদের সহকর্মী রোকন উদ্দিন আমাদের সঙ্গে এখন যুক্ত হবেন। রোকন, আপনার কাছ থেকে একটু জানতে চাই, যেমনটি বলছিলাম যে 7 উপজেলাতে, চট্টগ্রামের 7 উপজেলাতে সেখানে ত্রাণ সহায়তা দেওয়ার কথা, সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছে। আপনার কাছে জানতে চাই যে ঠিক কখন তাদেরকে এই ত্রাণ দান কর্মসূচি অনুষ্ঠিত হবে, স্থানীয়রা কি বলছে এই বিষয়ে? আপনি নিশ্চয়ই যেটি বলেছেন যে 7টি উপজেলায় সেনাবাহিনী মোতায়েনের কথা। আমি এখন আছি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেউসিয়া ইউনিয়নের সামনে। আমার ঠিক পেছনে যেই এলাকাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কেউসিয়া এলাকা, এবং এখানে অসংখ্য মানুষ পানিবন্দী রয়েছে। শুধু এই ইউনিয়নটি নয়, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার প্রায় 80 থেকে 90% কিন্তু পানির নিচে, সেটি কিন্তু আমাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কিন্তু নিশ্চিত করেছেন। এবং এই এলাকার বাসিন্দারা আসলে অনেক দুর্ভোগে পড়েছেন, যেহেতু বিদ্যুৎ নেই, সেই কারণে তাদের যে একজন আরেকজনের সাথে যে যোগাযোগ করবে সেই বিষয়টাও কিন্তু আসলে তারা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। আমরা একটু এখানকার স্থানীয় একজনের সাথে একটু কথা বলতে চাই যে আপনারা তো এই এলাকারই বাসিন্দা, যেহেতু আপনারা পানিবন্দী আছেন বেশ কয়েকদিন ধরে, এখন কোন অবস্থা সেখানে, সেই বিষয়টা একটু যদি বলেন, এবং কোন ধরনের দুর্ভোগে পড়ছেন? আমরা আমাদের বাড়িঘর সব পানির নিচে চলে গেছে। আমরা এখন পানি গৃহবন্দী। আমরা এখন সবাই আশ্রয়কেন্দ্র ওখানে উপর থেকে নিচে পর্যন্ত 3-4 তলা 5 তলা যা আছে সব ওখানে ভরপুর। আমাদের খাবার নাই, যোগাযোগের ব্যবস্থা নাই, বিদ্যুতের ব্যবস্থা নাই। আমরা হাঁটা বাজা আসতে পারতেছি না, আমাদের রোডঘাট সব ডুবো। আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারছি না, ডাক্তার কাছেও যেতে পারছে না, ছেলে মেয়ে সব অসুস্থ, আমরা ওষুধ পাচ্ছি না। এখন আমাদের মানে বিদ্যুৎ জ্বালানোর মতো এরকম মানে কিছু নাই, ঘরে বোমবাতি নাই, মানে এই ধরনের সব কিছু বলতে নাই। মানে আমরা এখন একমাত্র বলতে গেলে এখন আমরা কিছু পাচ্ছি না, মানে একদম অসহায়, খাবার পর্যন্ত পাচ্ছে না, ছেলে মেয়েরা কান্না করতেছে। মানে আমরা এমন অবস্থায় আছি, মানে কারোর সাথে যোগাযোগের ব্যবস্থা মোটেই নাই। পানি আমাদেরকে এইভাবে তিনি যেটি বলছিলেন আসলে তিনি যেটি বলছিলেন যে এখানে যেহেতু পানিবন্দী সবখানে, সেই কারণে কিন্তু এখানে তারা যে স্বাস্থ্যগত একটি যে বিষয়টি রয়েছে, আসলে তারা যে তাদের যে অসুখ হলে সেটার যে সারবেন, সেরকম আসলে যেহেতু রোডঘাট সব কিছুই পানিবন্দী, সেই কারণে তারা হাসপাতাল কিংবা ডাক্তারের কাছে যেতে পারছেন না, যেহেতু সব কিছু আসলে তাদেরকে পানি আটকে রেখেছে। সেই কারণে আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। আপনারা কোনো ধরনের ত্রাণ সহায়তা পেয়েছেন কিনা, এবং সেখানকার সার্বিক পরিস্থিতি কি আসলে আপনাদের এলাকায়? সাতকানিয়া উপজেলার অন্তর্গত কেউসিয়া 10 নম্বর ইউনিয়ন পরিপূর্ণই বর্তমানে প্লাবিত। এখানে দুর্গত এবং বন্যা কবলিত এলাকার মধ্যে কেউসিয়া 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 7 নম্বর ওয়ার্ড, পুরো ওয়ার্ডে পরিপূর্ণ প্লাবিত। এখন কারোর সাথে কারো যোগাযোগ নাই। এবং এখানে আমাদের যে রেলওয়ে রাস্তা একটু দীর্ঘ সেতু দরকার ছিল। আমরা এই রেলওয়ে রাস্তা হওয়ার পূর্বে আমাদের এখানে 2-10 বছর একবার বন্যা এভাবে হয় নাই, এবং এই রেলওয়ে রাস্তা হওয়ার পর থেকে 23 সালে বড় এক প্লাবন হয়েছিল, যে প্লাবনে অনেক মানুষের ঘরবাড়ি তছনছ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছিল।
ইতিমধ্যে একটা সেতু করা হয়েছে জেনেছি, তারপরেও এবারে এই যে বন্যার 23-এর বন্যার কাছাকাছি এবং এখন বর্তমানে বন্যা দুর্গত এলাকা ঘোষণা করা দরকার সরকারি যেমনটি শুনছিলেন আসলে তারা বলছেন যে এখানে যেই আসলে রেলের যে রাস্তাটি করা হয়েছে সেটির কারণে আসলে তারা যেমনটি অভিযোগ করছিলেন যে এখানে আসলে বন্যার যে বিষয়টি সেটি তারা আগে দেখেননি, কয়েক বছর ধরেই সেটি হচ্ছে সেটি বলছেন। এবং রৌফ, আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে থেকেই সেনাবাহিনীর যে উদ্ধার কার্যক্রম সেটি শুরু হয়েছে, তারা প্রস্তুতি নিচ্ছেন এবং তারা ইতিমধ্যে এই যে আমার পেছনে যে এলাকাটি রয়েছে সেখানেই প্রথমে আসলে এই স্পট থেকেই তারা উদ্ধার কার্যক্রম শুরু করবেন এবং এরপর ত্রাণ সহায়তা তাদের মাধ্যমে যদি দেওয়া হয় সেটি করবেন। এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন জায়গায় আলাদাভাবে কিন্তু ত্রাণ বিতরণের কার্যক্রম চলছে। এ ছিল আমার কাছে সবশেষ। রৌফ। রুকন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ইতিমধ্যে আমাদের সঙ্গে সুনামগঞ্জ থেকে আমাদের আরেক সহকর্মী আমির মাহমুদ ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তার কাছ থেকে একটু জানতে চাই, আমির, আপনার কাছে একটু জানতে চাই, আপনার পেছনে একদম বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু পানি দেখা যাচ্ছে, একটু জানতে চাই যে ঠিক হাওর অঞ্চলে নতুন করে কোনো বাঁধ ভাঙনের কোনো খবর পেয়েছেন কিনা, পানি ঠিক কতটুকু বেড়েছে, স্থানীয়রা কি বলছে, বন্যার কোনো শঙ্কা দেখছেন কিনা? রৌফ, আপনাকে যদি জানাই, দেখুন যে সুনামগঞ্জে বন্যার একটি পূর্বাভাস আছে এবং আগাম বন্যার প্রস্তুতি হিসেবে জেলা প্রশাসন ইতিমধ্যে 1311টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করে রেখেছেন। একই সাথে যদি বলে, দেখুন সুনামগঞ্জের দিরাই উপজেলার মারকুলি পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 22 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং কুশিয়ারা তীরবর্তী যে সুনামগঞ্জের যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে কিছু কিছু জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে। ইতিমধ্যে জগন্নাথপুর উপজেলার একটি সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, দু গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই বিস্তীর্ণ হাওর, এই হাওর মূলত যখন পানি শূন্য থাকে তখন যতই বৃষ্টি হোক এই হাওর অঞ্চলে বন্যার সম্ভাবনা দেখা দেয় না। তবে হাওর এখন পানিতে টইঠুম্বুর পরিপূর্ণ। এখন যে পানিগুলো যেটুকু পানি বৃদ্ধি পাবে সেটুকু মূলত বন্যা পরিস্থিতি তৈরি করবে এবং এই বন্যা পরিস্থিতি হচ্ছে শুরুতে নিম্নাঞ্চল প্লাবিত হবে। ইতিমধ্যে নিম্নাঞ্চলের যে সড়কগুলো আছে, অর্থাৎ গ্রামীণ যে রাস্তাগুলো আছে বিভিন্ন জায়গায়, সে রাস্তাগুলোতে পানি প্রবেশ করার সংবাদ আমরা পেয়েছি। তবে বাড়িঘরে এখন পর্যন্ত পানি প্রবেশের তথ্য পাইনি এবং জেলা প্রশাসন থেকেও নিশ্চিত করা হয়নি। পানি উন্নয়ন বোর্ড বলছে আবহাওয়া পর্যায়ক্রমে একটু উন্নতির দিকে যাবে এবং সিলেট সুনামগঞ্জে একটু বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে নিম্নাঞ্চলে, তবে মৌলভীবাজার এবং হবিগঞ্জের পরিস্থিতি উন্নতির দিকে যাবে এমনটি জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আপনাকে যদি বলি, দেখুন পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য বলছে, আজকে সুনামগঞ্জের ছাতক উপজেলার খাসিয়ামারা যে নদী রয়েছে সেই নদীতে বিপদসীমার 24 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সুরমা নদীর পানি বিপদসীমার প্রায় 60 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একইভাবে বলা চলে যে সুনামগঞ্জের অন্যান্য যে নদীগুলো আছে সেগুলোতেও নদী পানি বৃদ্ধি পাচ্ছে, তবে পরিমাণে একটু কম, কারণ বৃষ্টিপাত রাতে একটু কম হয়েছিল। আজকে সকাল 9টার পর থেকে টানা ভারী বর্ষণ হয়েছে। এখন আবার কিছুটা আবহাওয়া মনে হচ্ছে একটু ভালো হবে, কিছুটা রোদের ঝিলিক, ঠিক আমরা লাইভ চলাকালীন সময়ে কিছুটা রোদের ঝিলিক অনুভূত হচ্ছে। এবং এই যে পরিস্থিতি আছে, যদি এটি অব্যাহত থাকে তাহলে বলা চলে যে সুনামগঞ্জে আসলে খুব বেশি একটি ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে না। তবে বন্যা পরিস্থিতি তৈরি হলে সেটি মোকাবেলা করার জন্য ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেখানে জেলার প্রত্যেকটি উপজেলা নির্বাহী কর্মকর্তা যারা আছেন তাদের উপর নির্দেশনা দেওয়া হয়েছে যেন দুর্যোগকালীন যে কমিটি আছে, দুর্যোগকালীন যে কমিটি আছে সেই কমিটিকে নিয়ে বসে এলাকার কোন কোন এলাকায় প্রবলেম হচ্ছে সেগুলো শনাক্ত করে তাদের পাশে দাঁড়ানোর জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সাথে তাদেরকে সহায়তার জন্য তাৎক্ষণিক ত্রাণ সহায়তা চালানোর জন্য নির্দেশনা দিয়েছে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের। রৌফ, এই ছিল সুনামগঞ্জের খরচার হাওর থেকে হাওর অঞ্চলের বন্যা পরিস্থিতির সর্বশেষ। আমির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবার একটু আমরা ফেনীর পরিস্থিতি সম্পর্কে জানবো। ফেনীর পরিস্থিতি সম্পর্কে জানতে আমাদের আরেক সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, আমরা তার সাথে একটু বিস্তারিত জানতে চাই তানভীরের কাছ থেকে। তানভীর, আপনার কাছে একটু ফেনীর অবস্থা সম্পর্কে জানতে চাই যে ফেনীতে গতকালকে তো যেমনটি ছিল যে বিপদসীমারও উপরে পানি উঠেছিল, আজকের কি অবস্থা? বৃষ্টি যেহেতু হচ্ছে না দেখতে পাচ্ছি, কিন্তু সার্বিক দিক বিবেচনায় সেখানকার কি অবস্থা জানান আমাদের।
ধন্যবাদ রূপ। সবচেয়ে স্বস্তির খবর যেটি ফেনীর মানুষের জন্য সেটি হচ্ছে এখন মুহুরী নদীর পানি বিপদসীমার 2 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আরো 2 মিটার উপরে বিপদসীমা অর্থাৎ 12, এখন 10 মিটার মধ্যে রয়েছে। সবচেয়ে বড় যে ভয়ের কারণ সেটি হচ্ছে ফেনীর যে মুহুরী নদী আছে সেই মুহুরী নদীর যে 62 কিলোমিটার সীমান্ত রয়েছে সেই সীমান্তের প্রত্যেকটি ঝুঁকিপূর্ণ আসলে বাঁধগুলো। আমি এখন যেই বাঁধের সামনে দাঁড়িয়ে আছি এই বাঁধটি খুব ঝুঁকিপূর্ণ একটি বাঁধ। এখানে গত 2 দিন ধরে আমরা দেখেছি এখানকার যারা স্থানীয় এলাকাবাসীরা আছে তারা পানি জানিয়েছে এবং তার এই ঝুঁকি তাদের অনিশ্চয়তা কোন জানেন বাঁধ এবং তাদের এই যে লোকালয় থেকে প্লাবিত হয় তাদের ফসলের জমিতে নিয়ে যায় তারা আসলে বুঝতে পারছিল। আমরা সাথে কথা বলবো আসলে এখানে আমরা জানাবো কি এখন এই যে জায়গার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি ওই জায়গার মধ্যে পানি উন্নয়ন বোর্ড 3বার কাজ করছে। আমার কথা হলো একবার যদি কাজ করে আর দ্বিতীয়বার তো কাজ করা লাগে না। তো আমরা দেখি একটা আশার আলো পাচ্ছি, সেটা হচ্ছে 1500 কোটি টাকা নাকি এটার জন্য বাজেট হচ্ছে। আমরা ওদের তো আহ্বান করবো এটা যেন সেনাবাহিনীর কাছে দিয়ে করায়। আর সবচাইতে বড় কথা পানি উন্নয়ন বোর্ড এখানে চোর ডাকাতের উন্নয়ন হচ্ছে। সত্যি কথা বলতে কি আমি যদি এই কথাটা বলি এটা আমার ভুল হবে না। আমরা খুব ঝুঁকিপূর্ণ হিসেবে আমরা কাটাতেছি। আমরা কোনো খাওয়া দাওয়া অনেক। তানভীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তানভীর আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। দর্শক, রাজশাহী আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরে বন্যা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলছেন আবহাওয়াবিদরা। আমরা সেখানে সরাসরি যুক্ত হচ্ছি। মৌমিতা যুক্ত হয়েছেন আপনি। মৌমিতা, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে খুব সম্ভবত কিছুক্ষণ আগে ব্রিফিং শেষ হয়েছে। এই ব্রিফিংয়ে আসলে সার্বিক পরিস্থিতি কি বিষয়ে আবহাওয়াবিদরা কথা বলেছেন সেই বিষয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাই যে বন্যার কোনো পূর্বাভাস তারা দিয়েছে কিনা নতুন করে। রৌফ, সাধারণত আবহাওয়া অধিদপ্তর থেকে সেভাবে বন্যার যে পানি বাড়ার যে পূর্বাভাস সেটি দেওয়া হয় না। পানি অধিদপ্তরের যে পানি ভবন রয়েছে সেখান থেকে একটু পরেই 12:30টার দিকে সেখানে ব্রিফিং হবে। সেখান থেকে আমরা আসলে বন্যার যে পূর্বাভাস বা বন্যার পানি আরও কতটা বাড়বে বা কমবে সেই তথ্যটি জানাতে পারবো। এই মুহূর্তে যে ভারী বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের যে তথ্য তারা সেটি জানিয়েছিলেন এবং তারা জানাচ্ছিলেন যে ঢাকা এবং দক্ষিণাঞ্চলের আশেপাশে আর কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু আগামী যে 3-4 দিন রয়েছে সেই আগামী 3-4 দিন দেশের উত্তরাঞ্চল অর্থাৎ রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বাড়বে বলে একটু আগে আবহাওয়ার যে ব্রিফিং হয়েছে সেই ব্রিফিংয়ে জানিয়েছেন। এবং তারা জানিয়েছেন যে গত কয়েকদিনের তুলনায় দক্ষিণাঞ্চলের বৃষ্টি অনেকটাই কমে এসেছে। বান্দরবানের লামায় গতকাল 106 মিলিমিটার এবং চট্টগ্রামে 100 মিলিমিটারের কম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যা আগের কয়েকদিনের চেয়ে কিন্তু অনেকটাই কম। এবং আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে এই অঞ্চলের বৃষ্টি আরও কমে যাবে। তো সেই হিসাবে কিন্তু বলাই যায় যে বন্যার পানি কিছুটা হলেও কমতে পারে। এছাড়াও তারা বলেছেন যে ঢাকায় হালকা থেকে মাঝারি ধরনের স্বাভাবিক বর্ষাকালীন যে বৃষ্টি, মৌসুমি বায়ুর প্রভাবে যে বৃষ্টি, বর্ষাকালীন যে বৃষ্টি সেই বৃষ্টি হবে। এবং আপাতত ঢাকা সহ দক্ষিণাঞ্চলে কিন্তু কোনো ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে ভারী বর্ষণের সতর্কতা আজ থেকে তুলে নেওয়া হচ্ছে এমনটিও তারা জানিয়েছেন। এবং পাহাড় ধস বা নতুন করে জলোচ্ছ্বাসের কোনো পূর্বাভাস কিন্তু আগামী আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে দেওয়া হয়নি। জানানো হয়েছে আগামী 2-1 দিনের মধ্যে পরিস্থিতি আরও কিছুটা স্বাভাবিক হবে। এবং রংপুর ও ময়মনসিংহের অভ্যন্তরীণ এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও ভারতের আসাম, মেঘালয় বা ত্রিপুরা অঞ্চলে অতি ভারী বর্ষণ নেই। ফলে নদীর পানি অতিরিক্ত বৃদ্ধি পাওয়ার বা বড় ধরনের কোনো আশঙ্কা কিন্তু নেই বললেই চলা যায়। রূপ, এখন পর্যন্ত কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে যে আবহাওয়া অধিদপ্তরের যে ব্রিফিং হয়েছে সেই ব্রিফিংয়ে কিন্তু আমাদেরকে সে ধরনের তথ্যই জানানো হয়েছে। এবং আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে ঢাকা সহ যে দক্ষিণাঞ্চল সেই দক্ষিণাঞ্চলে আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু ভারী বর্ষণের সম্ভাবনা নেই। তবে আগামী 2-3 দিন রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রৌফ, মৌমিতা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান ডিএমসি 2026 ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সেই অনুষ্ঠানে সরাসরি চলে যাচ্ছি। 3 দিনের মাথায় হ্যাঁ স্যার। তো এই জন্য সবাই আসলে আমাদের স্বাস্থ্যগত যারা উপরে যারা আছেন সিনিয়র সবাই আসলে এটা ধন্যবাদ পাবার মতো একটা কাজ হয়েছে আর কি।
তো আমি ডাক্তার দেবব্রত তাইজ মজুমদার, ডিএমসি বিএচকে 61। আমি নিউক্লিয়ার মেডিসিনে এমডি ডিগ্রি সম্পন্ন করার পর এখন বর্তমানে সুনামগঞ্জের শাল্লায় উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার হিসেবে কর্মরত আছি। আমি দুইটা বিষয়ে একটু ফোকাস দিতে চাই বা আপনাদের কাছে একটু তুলে ধরতে চাই। প্রথম কথা হচ্ছে জনবল সংকট, এটা সবাই মোটামুটি জানে, কিন্তু অনেকে যেটা জানে না সেটা হলো আমাদের টেকনোলজিস্টের খুবই অভাব। বিশেষ করে উপজেলা পর্যায়ে, প্রান্তিক পর্যায়ে টেকনোলজি নাই দেখে, যেমন আমার শালার কথাই বলি, আমার এখানে এক্স রে এবং প্যাথোলজি ল্যাব আছে, কিন্তু আমি টেকনোলজি নাই দেখে চালাতে পারছি না। তো সেক্ষেত্রে আসলে আমাদের যারা সেবা গ্রহীতা বা যারা হচ্ছে পেশেন্ট, তারা কিন্তু আসলে পূর্ণ সেবাটা পাচ্ছে না। এটা একটা বিশাল একটা রেফারেল, যেটা আগে নিয়ে কথা হচ্ছিল, যে এটা রেফারেল একটা কারণ। আপনার এই যে টেকনোলজিকে এই যে যারা দরকার ল্যাবের লোকজন, এই ব্যাপারে আমরা অলরেডি কিন্তু সিদ্ধান্ত নিয়েছি। আমরা এই ব্যাপারে আমরা ডেভেলপ করে, মন্ত্রী সাহেব বলেন না কি করেছি, কি স্টেপ নিয়েছি বলেন, আমাকে না ওনাকে। সম্মানিত ডাক্তার, আপনারা জানেন যে আমরা 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে যাচ্ছি, যার মধ্যে 80% হবে মহিলা। আমি আসতেছি, এই 80% মহিলার মধ্যে আমরা বিভিন্ন টেকনিশিয়ান আমরা এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ রিক্রুট করতে যাচ্ছি। আগামী মাসে তার অ্যাডভার্টাইজমেন্ট হবে। আপনারা জেনে আরও খুশি হবেন যে আমরা প্যাথোলজিক্যাল ল্যাবটাকে উই আর গোয়িং টু এক্সটেন্ড ইট আপ টু দ্য উপজেলা লেভেল আন্ডার দ্য অ্যাডভাইস অফ আর অনারেবল প্রাইম মিনিস্টার। সেটার জন্য আমরা কাজ শুরু করেছি। আমাদের যে ইকুইপমেন্টস ইম্পোর্টে আমরা যাচ্ছি, এগুলি আমরা এক্সপোর্টে যাচ্ছি, ইম্পোর্টে যাচ্ছি, এটা আমাদের উপজেলা লেভেল পর্যন্ত পৌঁছল। এমনকি কিডনি ডায়ালাইসিস 10 বেড আমরা করতে যাচ্ছি উপজেলা লেভেল পর্যন্ত আগামী 5 বছরের ভিতরে। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ স্যার। তবে আরো বাকি আছে, আরেকটু বাকি আছে। আপনি তো মেডিকেল টেকনোলজিসদের ইস্যুটা এনেছেন। আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেক উপজেলায় অতি দ্রুতই আমরা 2 জন করে মেডিকেল টেকনোলজিস্ট পৌঁছে দেবো ইনশাআল্লাহ। স্যার থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ আমাদের সবার পক্ষ থেকে স্যার। তবে এটা যদি একবার নিয়োগ না দিয়ে, মানে যদি হচ্ছে কিছু বছর অন্তর অন্তর যদি দেওয়া হতো, তাহলে হয়তো স্যার এটা মনে একটু ভালো হতো। মানে প্রথমবার তো দেওয়া হলো, কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেকদিন পর নিয়োগ হলে স্যার এর মধ্যে রিটায়ার হয়ে যায় অথবা অন্যান্য সমস্যা তৈরি হয়। কন্টিনিউয়াস প্রসেস, এটা যদি হয় আর কি স্যার, একটা সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে সেটাই হবে। নরমাল নিয়মে এটা হবে, অ্যাপয়েন্ট হবে, তার একটা লিমিট থাকবে, ওই লিমিটে শেষ হয়ে গেলে নতুন লোক আসবে, ওখানে নতুন ট্রেন হবে, আসবে। এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা একবার শুরু হয়ে গেলে চলতে থাকবে এটা। স্যার থ্যাংক ইউ স্যার। স্যার আমার দ্বিতীয় আরেকটা যেহেতু আমি হচ্ছে দুর্গম এলাকায় কাজ করছি, তো আমাদের যে দুর্গম ভাতা বা আমার যেমন আমার এখানে যেটা হাওড় ভাতা, সেটা আসলে খুবই নগণ্য। দেখা যায় যে আমাদের ডাক্তারদের জন্য হচ্ছে ভাতা হচ্ছে 4,400 টাকা, নার্সদের জন্য 3,200 টাকা, আর হলো হেলথ অ্যাসিস্ট্যান্ট যারা আছে তারা মাত্র 1,860 টাকা পায়। এখন যেমন আমার এলাকায় এখন কষ্ট তো করলেন, আরো কয়েকদিন একটু কষ্ট করেন, দেশের অবস্থাটা একটু ভালো, ইনশাআল্লাহ আমরা পাবো। স্যার স্যার এখানে দর্শক, ভারী বর্ষণের ফলে বাগেরহাটের মাছের ঘের তলিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এই বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এস সোহান। আমরা সোহানের সাথে এখন যুক্ত হব। সোহান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। যেমনটি আসলে বলছিলাম যে বাগেরহাটে মাছের ঘের তলিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। আপনার কাছে জানতে চাই, ঠিক মাছের ঘেরের কোনো ক্ষতি হয়েছে কিনা, এবং সেই সাথে জানতে চাই যে সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন, বৃষ্টি কেমন দেখছেন, সেখানে ভারী বৃষ্টি হচ্ছে কিনা। আসলে আজকে সকাল থেকে কিন্তু বাগেরহাটে বৃষ্টি নাই। প্রায় 5 দিন পরে বাগেরহাটে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হয়েছে। তবে গেল 5 দিনের যে বৃষ্টি, সেই বৃষ্টিতে যে পানি হয়েছে, সেই পানিতে কিন্তু বাগেরহাটের নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে এবং এখন পর্যন্ত জলমগ্ন রয়েছে বাগেরহাটের রামপাল, মোংলা, কচুয়া, মোরেলগঞ্জ এবং শরণখোলা, এবং সদরের একটা অংশে কিন্তু ঘের বা মৎস্য চাষের যে পুকুর রয়েছে সেগুলো কিন্তু প্রায় ডুবে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। অনেক ঘেরে নেট দেওয়া হয়েছে মাছ রক্ষার জন্য, তবে এখন পর্যন্ত বড় পরিসরে ঘের ডুবে যাওয়ার খবর মৎস্য বিভাগ পায়নি, আমরাও সেভাবে পাইনি। তবে মৎস্য চাষিরা খুবই শঙ্কায় রয়েছেন, এই বৃষ্টি যদি আরো 2-4 দিন ধরে
দীর্ঘস্থায়ী হতো বা হয়, তাহলে কিন্তু বাগেরহাটের যে মৎস্য ঘেরগুলো রয়েছে সেসব ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। অন্যদিকে বাগেরহাটের শহরের কথা যদি বলি, শহরের বিভিন্ন জায়গায় কিন্তু এখনো পানি রয়েছে, বিশেষ করে রেল রোডের দুই পাশ খাটদার, নাগের বাজার এসব এলাকা কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা নানা রকম অসুবিধায় পড়ছেন। এছাড়া বাগেরহাট কৃষি প্রধান এলাকা, আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন বৃষ্টির কারণে কিছু বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সেটি কৃষকরা কাটিয়ে উঠতে পারবে বলে কৃষি বিভাগের ধারণা। এই ছিল বাগেরহাট থেকে আমার কাছে এই জলমগ্ন থাকার সর্বশেষ খবর। সোহান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ইতিমধ্যেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের আরেক সহকর্মী, বরগুনা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী নুরুল আহাদ অনেক যুক্ত হয়েছেন। তার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাই। অনেক, আপনার কাছে একটু জানতে চাই যে বরগুনার কি অবস্থা, এই যে সতর্কতার সংকেত জারি করার পরেও যারা ট্রলার নিয়ে সমুদ্রে গিয়েছিলেন মাছ ধরার জন্য, তারা ঠিক তাদের সতর্কতার সাথে আবার তাদের কিনারায় ফিরতে পেরেছেন কিনা, এবং প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন, স্থানীয়রা কি বলছে এই বিষয়ে আসলে? গত সপ্তাহ ধরে কিন্তু বরগুনার আবহাওয়ার অবস্থা খুবই খারাপ এবং সমুদ্রে কিন্তু 3 নম্বর সতর্কতা সংকেত এখনো চলছে। সেটি উপেক্ষা করে আমরা খবর পেয়েছি যে অনেক জেলেই কিন্তু সমুদ্রে গিয়েছেন মৎস্য শিকারে, এবং যদি বলি এরই প্রেক্ষিতে গত 7 তারিখে কিন্তু একটি ট্রলার সমুদ্রে নিমজ্জিত হয়েছিল এবং তখন সেই ট্রলারের 2জন জেলে এখনো নিখোঁজ রয়েছেন। এরপরেও কিন্তু আসলে বরগুনার উপকূলের যে জেলেরা রয়েছেন তারা অনেকেই কিন্তু এই যে সতর্কতা সংকেত এগুলো কিন্তু মানছেন না। আসলে এখন যে তারা বলছেন যে বাজারের যে অবস্থা বা আর্থিক যে সংগতি, এইসব কারণেই কিন্তু তারা সমুদ্রে বারবার ফিরে যাচ্ছেন মৎস্য শিকারে। কারণ এই সময়টা তারা বলছেন যে সাগর যখন উত্তাল থাকে তখন মাছের পরিমাণটা বেশি পাওয়া যায়। এজন্য কিন্তু জীবনের ঝুঁকি নিয়েই এক প্রকার তারা সমুদ্রে যাচ্ছেন এবং সমুদ্র থেকে মাছ শিকার করার চেষ্টা করছেন। এক্ষেত্রে অনেক জেলে এবং সমুদ্র থেকে মাছ শিকার করার চেষ্টা করছেন। এক্ষেত্রে অনেক জেলে যারা সমুদ্র তীরবর্তী স্থান থেকে অনেক জেলে মৎস্য আহরণ করছেন। তবে আমরা ট্রলার মালিক সমিতির সাথে কথা বলেছেন, তারা আমাদেরকে জানিয়েছেন যে গভীর সমুদ্রগামী যেসব মৎস্য ট্রলারগুলো রয়েছে সেগুলো এখন পর্যন্তই ঘাটে রয়েছে। তবে উপকূলের কাছাকাছি থেকে যেসব ট্রলার মাছ শিকার করতে পারে এরকম অনেক ট্রলারই তাদের নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে চলে গেছেন। তবে মৎস্য যারা ট্রলার মালিক সমিতি আমাদেরকে একটি বিষয় বলেছেন যে এই সতর্ক সংকেত নিয়ে মৎস্যকর বা অন্য কোনো আইন না থাকায় আসলে এই যে সাধারণ জেলেরা এরা কিন্তু এই যে সতর্কতা সংকেতগুলো এগুলোকে ততটা পাত্তা দেন না, এবং তারা তাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও মালিক পক্ষের নিষেধাজ্ঞা সত্ত্বেও অনেক ট্রলারের মালিকই কিন্তু তারা সমুদ্র মাছ শিকারে যান। এছাড়া আরেকটি বিষয় যদি বলি, বরগুনায় 27,000 নিবন্ধিত জেলে রয়েছে এবং তার নিবন্ধিত জেলে ছাড়াও প্রায় লক্ষাধিক জেলে, আমরা যতদূর জানি ট্রলার মালিক পক্ষ থেকে জানানো হয়েছে লক্ষাধিক জেলে এই জেলে পেশার সাথে সম্পৃক্ত, যারা অধিকাংশই কিন্তু সাগর মোহনা এবং গভীর সমুদ্রে মৎস্য শিকার করে। এই বছর এই নিম্নচাপ সৃষ্টির পর কিন্তু তার কিছুদিন আগে অবরোধ ছিল 58 দিনে, সেই অবরোধের পরই সমুদ্রে অনেক ট্রলারই গিয়েছিল, কিন্তু তখন সমুদ্রে মাছ না পেয়ে অনেকেই ফিরে এসেছিল। আবারও এই যে এখন যে নতুন করে অবরোধ সতর্কতা সংকেত চলছে, যারা যেতে পারেননি তাদের কিন্তু আসলে এখন দুর্বিষহ জীবন পার করছে। আমি যদি আপনাদেরকে পিছনে একটি ট্রলার দেখাই, এই ট্রলারটি কিন্তু সমুদ্র থেকে এসে তারা মেরামত করছেন এবং তারাও হয়তোবা এই সতর্কতা সংকেত উঠে গেলেই তারাও সমুদ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং এভাবেই কিন্তু তারা 10 থেকে 15 দিনের জন্য সমুদ্রে যায়, যেসব গভীর সমুদ্রগামী যেসব ট্রলার রয়েছে। এবং এই 10 থেকে 15 দিন তারা কিন্তু সমুদ্রের মধ্যেই থাকে এবং যখন কাঙ্ক্ষিত মাছ পায় তখন তারা আবার উপকূলের দিকে ফিরে আসে। বরগুনার যে পাথরঘাটা, এছাড়া বরগুনা তালতলি, এই দুটি জায়গায় কিন্তু দুটি মৎস্য অবতরণ ঘাট রয়েছে এবং
এই এলাকা দুটির কিন্তু সব থেকে বেশি সমুদ্রের ট্রলার বরগুনা রয়েছে। আরেকটি বিষয় যদি বলি, মৎস্য কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা কিন্তু এই যে মালিক সমিতি সহ শুরু করে প্রত্যেকটি ঘাটেই জানিয়েছেন যে সমুদ্রে সতর্কতা সংকেত চলছে এবং জানিয়েছেন যে সমুদ্রে সতর্কতা সংকেত চলছে এবং যেসব ট্রলারগুলো রয়েছে তাদেরকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। কিন্তু এইটির কিন্তু অনেক ট্রলারই আমরা খবর পেয়েছি সবগুলো ঘাট থেকেই, যারা গভীর রাতেই আসলে সমুদ্রে চলে গিয়েছেন এবং তারা এখন সেই মৎস্য শিকার করছেন। এক্ষেত্রে যারা সচেতন নাগরিক আছেন তারা বলছেন যে যদি সাগরে কঠোরভাবে এটি হস্তক্ষেপ করা যায় তবে কিন্তু অনেকটাই ট্রলারের যারা সমুদ্রে যান তাদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব এবং এতে জীবন ঝুঁকিও কমানো সম্ভব। এই ছিল বরগুনা থেকে আমার কাছে ট্রলার নিয়ে সবশেষ। রৌফ, অনেক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। দর্শক, বন্যা পরিস্থিতিতে নতুন করে আরেকটি শঙ্কা বিরাজ করছে, আর সেই শঙ্কাটি হলো বাজার পরিস্থিতি। নিত্যপণ্যের বাজার সহ কাঁচা বাজারে দাম বৃদ্ধির একটি শঙ্কা বিরাজ করছে। এই বাজার পরিস্থিতি সম্পর্কে জানাতে আমাদের সহকর্মী মাঝার মাহবুব আমাদের সঙ্গে যুক্ত হবে, তার কাছ থেকে আমরা বিস্তারিত জানতে চাই। মাঝার, আপনার কাছে একটু জানতে চাই, আপনি ঠিক বাজারেই অবস্থান করছেন, আপনার কাছে জানতে চাই এই যে বন্যা পরিস্থিতি, যে বন্যাগুলো হচ্ছে, টানা বৃষ্টি, এর কারণে বাজারে কোনো প্রভাব পড়েছে কিনা? নিত্যপণ্যের বাজার সহ কাঁচা বাজারে দাম বৃদ্ধির কোনো রেশ দেখতে পাচ্ছেন কিনা? ক্রেতা বিক্রেতারা কি বলছে জানতে চাই। উত্তর পূর্ব এবং ওই অঞ্চলে আসলে রাস্তাঘাট এবং ফসল তলিয়ে যাওয়ায় যাতায়াত ব্যবস্থা যেমন বিঘ্নিত হয়েছে এবং ফসলের যে সরবরাহ সেটিও কমার শঙ্কা রয়েছে। আমরা যদি ধানের কথা বলি, চালের বাজার যেহেতু কয়েক মাস পরে বোঝা যায়, সেটা এখনই বোঝা যাচ্ছে না, তবে প্রতিদিন যেটি ঢাকা অঞ্চলে সরবরাহ হয়, মাছ, মুরগি এবং ডিম এবং কি হচ্ছে যে কাঁচা বাজার, এই বাজারে কিন্তু প্রভাব পড়ার বড় ধরনের শঙ্কা রয়েছে। আছে এই মুহূর্তে কাঁচা বাজারে, কারণ বাজারে কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে একটু কথা বলবো যে কাঁচা বাজারে কি ধরনের প্রভাব পড়েছে। তাদের কাছে আসলে জানার চেষ্টা করব যে দাম বাড়া কমার বিষয়টা এবং সরবরাহের বিষয়টা। ভাই, 80 টাকা গত কয়েকদিন ধরে তো বৃষ্টি আর বন্যা, আপনার কাছে এই ধরনের কাঁচা পণ্য আছে, সবজি আছে, এর মধ্যে আসলে দাম বাড়ছে কোনটা বা সমান? না, আমি মনে করি সব মালের দাম বাড়ছে। কত টাকা করে বাড়ছে একটু বলুন। আপনার ভেন্ডি কিনছিলাম 10 টাকা 12 টাকা কেজি, এখন ভেন্ডি কিনা লাগে 20 টাকা 22 টাকা। পটল কিনছি 10 টাকা 12 টাকা, পটল 20 টাকা কিনা লাগে 30 টাকা বিক্রি করতেছি। এই দুন্দুল লাগে কিনছি 20 টাকা, এখন দুন্দুল কিনা লাগে 35 টাকা কেজি পাইকারি। আমরা 40-50 বেচতেছি। কারগুলোর দাম বাড়ছে, উস্তা করলো, সব পণ্য মালের দামই বাড়ছে। কাঁচা মরিচের কি অবস্থা? কাঁচা মরিচ আমার কাছে নাই, আমি সেটা বলতে পারবো না। কাঁচা মরিচের দাম বেশি। এখন এটা কি বর্ষার আগ থেকেই বাড়া শুরু হয়েছে নাকি কয়েকদিন? না, এই কালকে আর পরশু, কালকার আজকে একটু দাম বাড়ছে। কি কারণে? যাদের কাছ থেকে আপনারা আনেন তারা কি ব্যাখ্যা দেয়? ব্যাখ্যা দেয় মাল কাটতে পারে না, এখানে বাজারে মাল খায় না, মাল ওই জায়গায় মাল পচতেছে, গাছ মরে গেছে, আমাদের গাছ ওখানে মরতেছে, বুঝছেন। এমনিতে হচ্ছে যেহেতু বর্ষা, রাস্তাঘাট তুলে গেছে, ওইখানে গাড়ি ভাড়া বাড়ছে কি? জি, গাড়ি ভাড়া তো অবশ্যই বাড়বো। আমরা গাড়ি না দিলে গাড়ি ভাড়া তো অবশ্যই, সব মালের দামই বাড়ছে। একজন কাঁচা বাজারের ব্যবসায়ী, যিনি যার কাছে আসলে ভারী রকমের সবজি রয়েছে, তিনি জানাচ্ছিলেন যে ফসল তলিয়ে যাওয়ার কারণে এবং হচ্ছে রাস্তাঘাট তলিয়ে যাওয়ার কারণে গাড়ি ভাড়াও যেমনটা বেড়েছে, আবার সবজির দামেও ততটা প্রভাব পড়েছে। আরেকজন ব্যবসায়ীর সঙ্গে একটু কথা বলবো, যেহেতু কাঁচামরিচ নিয়ে খুব বেশি আলোচনা তৈরি হয়েছে, কাঁচামরিচের দামও বেড়েছে, তার কাছে আরো কয়েক ধরনের সবজি এবং কাঁচা মরিচও আছে। একটু বলবেন গত কয়েকদিনে কোন কোন পণ্যের দাম বাড়ছে আপনার কাছে? কোন কোন সবজির দাম তো ভাই কম ছিল, এখন ধরেন বৃষ্টির কারণে একটু বাইরে গেছে। কাঁচা মরিচ কত করে এখন? কাঁচা মরিচ এখন 100 টাকা কেজি, আর পাইকারি রেট হলে কি 90 টাকা। এক সপ্তাহ আগে কত করে ছিল? আগে ছিল হলে 60 টাকা 65 টাকা, বেশি 70 75 80। আর এখন হলে 450 কিনা 500 বেচা। এমনি লাউ কুমড়ার বাজারের কি অবস্থা? বাজার আজকের দিনে একটু বেশি, কালকেও কম ছিল, আজকে একটু বেশি হয়েছে, মানে বৃষ্টির কারণে মাল আসে নাই, না আসে। আমরা কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলবার চেষ্টা করব, যারা আসলে এই মূল ভুক্তভোগী, যাদেরকে বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। ভাই, একে হচ্ছে বৃষ্টি, আরেকদিকে বর্ষা, আপনি তো বাজার করছেন, একটু বলবেন যে কি অবস্থা? ভাইয়া, একটু বলবেন যে
বাজারে আসলে এখন দামের কি অবস্থা? বৃষ্টি বর্ষার মধ্যে কষ্ট, অনেকদিন পরে কাজের বাজার আসলাম তো বলতে পারলাম না। দাম কেমন দেখছেন? আমার মনে হয় একটু রিজনেবল আছে, বৃষ্টির জন্য একটু বাড়ছে, কিন্তু দাম হয়তো মনে হয় ঠিকই আছে। আপনি একটু বলবেন, আপনি কি বাজার করছেন? কেমন দাম? না, স্বাভাবিক আছে মোটামুটি। বৃষ্টির কারণে বেড়েছে কিনা? না না, ওইরকম মনে হয় না। আপনার কাছে এখনো পর্যন্ত মনে হয়নি? মনে হচ্ছে আর কি। ভাই কি কি কিনলেন একটু বলবেন? দাম বেড়েছে আসলে মিশ্র প্রতিক্রিয়া কিন্তু যারা ক্রেতারা দিচ্ছেন, তবে অনেকেই বলছেন যে বৃষ্টির কারণে অনেকটাই দাম বেড়েছে। আপনি কি কি কিনলেন? দাম বাড়ছে কিনা বৃষ্টিতে? দাম বাড়ছে, অনেক দাম বাড়ছে, কিন্তু মানে সীমিত বাড়ার কথা, তার থেকে অনেক বেশি বাড়ছে আর কি। সেক্ষেত্রে স্বল্প আয়ের মানুষের জন্য খুব কষ্ট হচ্ছে আর কি, আমাদের মধ্যবিত্ত যারা তাদের কষ্ট হচ্ছে। সেক্ষেত্রে এই বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আপনি রাষ্ট্রের কাছে কি চান? রাষ্ট্রের কাছে আমরা চাচ্ছি মানে দ্রব্যমূল্যের দাম কিছুটা কমার জন্য আর কি, কমলে আমাদের জন্য ভালো হয়। আসলে রৌফ, এই পরিস্থিতিতে সব কিছুর প্রভাব কিন্তু যারা কেনাকাটা করছেন, যারা ভোক্তা, তাদের উপরে এসে পড়ছে বাজারের মূল্য এবং এই বর্ষার যে পরিস্থিতি, তাদের আসলে বরাবরের মতো যাবি যে সবকিছু নিয়ন্ত্রণে যেন সরকার উদ্যোগ নেয়। তবে আমরা কারণ বাজারে ঘুরে যারা দেখলাম, সব ধরনের নিত্য পণ্যের সবজিতে দামে কিন্তু বেশ প্রভাব পড়ছে। মাঝার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ফের পুশিনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, এ বিষয়ে জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির আহমেদ। আমরা সাব্বিরের সাথে এখন একটু যুক্ত হতে চাই। সাব্বির, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? বেশ কিছুদিন ধরে পুশিনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। আপনার কাছে জানতে চাই, লালমনিরহাটের এখন পর্যন্ত সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানতে চাই। রৌফ, আপনাকে ধন্যবাদ। আসলে লালমনিরহাট কিন্তু দীর্ঘ 250 কিলোমিটার অধিক সীমান্ত রয়েছে। গত 2025 সাল থেকেই বেশ কয়েকবার এই লালমনিরহাট সীমান্তে পুশিনের ঘটনা ঘটে আসছে। আজ সকালে কিন্তু পুশিনের ঘটনা ঘটেছে। ভোর 4:30 নাগাদ লালমনিরহাটের বুড়িমারি যে সীমান্ত রয়েছে, লালমনিরহাট তিস্তা ব্যাটালিয়নের 61টি ব্যাটালিয়ন যে বিজিবি রয়েছে, সেই বিজিবির 61টি ব্যাটালিয়নের যে বুড়িমারি রয়েছে, সেই বুড়িমারি দিয়ে কিন্তু সকালে কিন্তু মোট 3 জন ব্যক্তিকে পুশিন করার চেষ্টা করে এবং স্থানীয় লোকজন সেই পুশিন করা ব্যক্তিদেরকে স্থানীয় লোকজনের চোখে স্থানীয় লোকজন তাদেরকে দেখে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে তারা যখন তাদেরকে পুশিন করা হয় বলে, তখন তাদেরকে কিন্তু পুনরায় বিজিবির সহযোগিতা নিয়ে তাদেরকে কিন্তু ভারতের যে সীমান্ত রেখা রয়েছে, সেই সীমান্তের 150 গজ ভেতরে কিন্তু তাদেরকে ঠেলে দেওয়া হয়। এই নিয়ে কিন্তু লালমনিরহাট সীমান্ত রয়েছে, সেই সীমান্তে বেশ উত্তেজনা বিরাজ করছে। আমরা জানতে পেরেছি যে লালমনিরহাটের যে একই মানে আজ সকালে মোট আরও প্রায় 6 জন ব্যক্তিকে কিন্তু পুশিন করার একটা চেষ্টা হয়। তারা কিন্তু বিজিবি এবং স্থানীয় লোকজনের চোখ ফাঁকি দিয়ে মধ্যরাতে কিন্তু বাংলাদেশের যে বুড়িমারি রেলওয়ে স্টেশন রয়েছে, সেই বুড়িমারি রেলওয়ে স্টেশনে কিন্তু তারা আসে। স্থানীয় লোকজন পাটগ্রাম থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করলে পাটগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে আসার আগেই এই লোকজন কিন্তু বিভিন্নভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। 61টি বিজিবির যে অধিনায়ক আছে লেফটেন্যান্ট কর্নেল ফজলে মুনিম, তার সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে সীমান্তে যে 3 জন ব্যক্তিকে সীমান্তে শুনে রাখা রয়েছে, তাদের সঙ্গে ভারতের বিএসএফের সঙ্গে কথা হচ্ছে। এই পুশিন করা ব্যক্তিদের বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এই হচ্ছে লালমনিরহাটের বুড়িমারি সীমান্তে পুশিন করা সর্বশেষ তথ্য। রৌফ। সাবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সীমান্ত পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ। দর্শক, এই ছিল স্টার নিউজ লাইভে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।